প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, সুষ্ঠু ভোটে সবার সহযোগিতা চান মির্জা ফখরুল, পিআর দাবিতে অনড় জামায়াত, সাজানো ভোট হলে মানবে না জনগণ। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা। গণভোটে যদি পিআর পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই। সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে যাচ্ছে, এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ? সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচনের প্রত্যয় সিইসির, দ্রুত ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আশা যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের। In charting a pathway to free and fair elections early next year. সর্বশক্তি দিয়ে একটা সুন্দর যাতে ইলেকশন হয় সেই চেষ্টা আমাদের থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। কাল ফের শুনানি, ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের। হামলার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধ ক্লাস পরীক্ষা, থমথমে ক্যাম্পাস, হল না ছাড়ার ঘোষণা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের, রেল লাইন অবরোধ করে বিক্ষোভ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ, গুজবে বিচলিত না হওয়ার আহ্বান আইন উপদেষ্টার, যথাসময়ে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা, অর্থ লোপাটে সহযোগী হিসেবে 34 জনের বিরুদ্ধে অনুসন্ধান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন চ্যালেঞ্জ ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন, আর এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই কথা বলেন তিনি। ক্ষমতায় গেলে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেবে বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সালেহিনের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র আর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে জন্ম হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। সেই দলটির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে লাখো কর্মীর ভিড়। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা আসেন তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে বিএনপি, কিন্তু বারবার তাদের ধ্বংস করার চেষ্টা হলেও দলের প্রতিষ্ঠাতা ও দলীয় প্রধানের আদর্শে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি, এমনটা জানিয়ে দলটির মহাসচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সহযোগিতা করাই তাদের চ্যালেঞ্জ। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির 31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা। বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটে তাদের দল ক্ষমতায় গেলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন আনবেন তারা। তারেক রহমানের নেতৃত্বে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা দেশের গণতন্ত্র নষ্ট করেছে এবং জুলাই অভ্যুত্থানের পর দলগুলোর সৌহার্দ্য ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে সোমবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে আসেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় তাদের বরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন দুই দল।
রাজনীতিতে যে সকল সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরেই হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই পারস্পরিক সম্পর্ক আমাদের 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক কালচার, রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের যে সামনের দিকের যে যাত্রা, সেই যাত্রায় সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। মাঠে আমরা যে রকমই তর্ক বিতর্ক বক্তৃতা দেই না কেন, এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে যে আমরা পরস্পর তর্ক করব, বিতর্ক করব, ভিন্নমত পোষণ করব, কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক আলোচনা এটা চালু থাকবে। এটাই রাজনৈতিক সংস্কৃতি। পিআর দাবিতে অনড় জামায়াত। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কিনা সে বিষয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে দলটি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সাজানো নির্বাচনের দিকে গেলে জনগণ মানবে না উল্লেখ করে বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়েও শঙ্কা রয়েছে। উনি যখন এই ফর্মুলাটা দিয়েছিলেন, আমাদের এই কেন্দ্রীয় নির্বাচনের প্রতীক্ষায় যখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তখন একটি সংশয়, একটা অস্বস্তি জাতির মধ্যে নতুন করে শুরু হয়েছে। একটা রাজনৈতিক দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে এটা মানুষ বোঝে না, এই পদ্ধতিতে নির্বাচন হয় না। গণভোটে যদি পিআর পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই। সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে যাচ্ছে, এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ করবে? নির্বাচন কমিশন চাপমুক্ত উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এই মুহূর্তে সরকারের কোনো প্রভাব নেই ইসিতে। এর আগে সিইসির সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেকবসন বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাবে বলে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সহ 3 সদস্যের প্রতিনিধি দল আসে। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন তারা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে, তবে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না। In charting a pathway to free and fair elections early next year. We hope those elections will happen in an atmosphere of peace and security, and we hope they will lead to a successful democratic government that will represent the aspirations and dreams of the Bangladeshi people. পরে সিইসি জানান, চাপমুক্তভাবে কাজ করছে ইসি। রমজানের আগে যেন নির্বাচন আয়োজন করা হয় সে ব্যাপারে ইসিকে মার্কিন রাষ্ট্রদূত আহ্বান জানিয়েছেন। কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা পাইনি, কোনো ধরনের প্রভাব পাইনি। সরকার সহযোগিতা করতে প্রস্তুত, কারণ বর্তমান সরকারের কোনো নিজস্ব, উনি কোনো দলীয় প্রধানও না, ওনার কোনো ব্যক্তিগতভাবে ওনার কোনো দলও নাই, সুতরাং ওনার কোনো আমাকে ইনফ্লুয়েন্স করার প্রয়োজনও এ পর্যন্ত তো আমি দেখিনি। আই উইল ফাইট টু দ্য লাস্ট। সর্বশক্তি দিয়ে একটা সুন্দর যাতে ইলেকশন হয় সেই চেষ্টা আমাদের থাকবে, এখানে কোনো আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। সব রাজনৈতিক দল দেশের স্বার্থে নির্বাচন নিয়ে ঐক্যমত্যে পৌঁছাবে বলে আশা সিইসির। পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকবো। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। চীন সফরের বিষয়ে তাদের অবহিত করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টি গুজব উল্লেখ করে এতে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। দলগুলোর মতবিরোধ সময় মতো দূর হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রথমে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সেনাপ্রধান, পরে বঙ্গভবনে গিয়ে দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে। সম্প্রতি নিজের চীন সফর নিয়ে তাদের অবহিত করেন জেনারেল ওয়াকারুজ্জামান।
সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টা জানান, রোববার প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়ের কোনো তথ্য জানা নেই তার। দেশে জরুরি অবস্থা এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি গুজব বলে উল্লেখ করেন তিনি। আর্মি চিফ প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়, এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। আর অবশ্যই এখন পর্যন্ত তো অবশ্যই গুজব। আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ বিষয়ে উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও যথাসময়ে তাদের মধ্যে ঐক্য দেখা দেবে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, পেছানোর কোনো সুযোগ নেই। উনাদের বিচার বিবেচনা বোধের উপর আমাদের আস্থা আছে। তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াত এনসিপির পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল আরও 7টি রাজনৈতিক দল বৈঠক করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি জামায়াত এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো অংশ নেবে। জানা গেছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর চলমান সংস্কার প্রক্রিয়া, বিচার ও নির্বাচন নিয়ে কথা বলবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে রাজনীতিকরা প্রধান উপদেষ্টার কাছে তাদের ভাবনা তুলে ধরবেন। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনের হাওয়ায় হঠাৎই ঝড়, যদিও সে ঝড় থেমে যায় কয়েক মিনিটেই। জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের SM ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটের শুনানি শেষে ডাকসু নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবীর হাতে লেখা আবেদনে আগের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে 9 সেপ্টেম্বর নির্বাচন হতে কোনো বাধা থাকলো না। শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার, শুনানি হলো সোমবার। ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলেন উচ্চ আদালত। কয়েক মিনিটের মধ্যে সেই আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত। 1.5 ঘন্টার মধ্যে ঘটে সব নাটকীয়তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলছেন, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুধু হাতে লিখে চেম্বার আদালতে যান তারা, এতেই স্থগিত হয়ে যায় আগের আদেশ। হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। দিনের নাটকীয়তার শুরুটা হয় ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা নিয়ে। রিটকারের আইনজীবী আদালতে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। একই অভিযোগ থাকার পরও ফরহাদের প্রার্থিতা বৈধ করে দ্বিমুখী আচরণ করা হয়েছে। পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী, বলেন, ফরহাদ 2019 সাল থেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। এ সংক্রান্ত তথ্য প্রমাণও আদালতে তুলে ধরেন তিনি। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিতভাবে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে জারি করা হয় রুলও। হাইকোর্টের আদেশ আপাতত স্থগিত হলেও মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের পর উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার মাঝামাঝিতে সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। তবে কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। স্থগিতাদেশের পর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। ডাকসু ইলেকশন 9 তারিখে হতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়ব না এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো আন্দোলন করে ব্যর্থ হয়েছে এমন কোনো ইতিহাস এখনো নেই। ডাকসু স্থগিত মানে এটা আসলে নাটক, মানে হঠাৎ করে কেমনে কি আমরা কিছুই জানি না। বিক্ষোভে যোগ দিয়ে প্রতিবাদ জানায় ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাও। অবস্থান নেয় ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলও। মিছিল শেষে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী অভিযোগ করেন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে স্থগিত করা হয়। আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার অধিকার হরণ হয়ে গেছে, আপনি হয়তো ধরতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না। এটা শুধুমাত্র ডাকসু নির্বাচন নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল প্রতিবাদ মিছিল শেষে ডাকসু প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী বলেন কোনো ষড়যন্ত্রই 9 সেপ্টেম্বরের ভোট ঠেকাতে পারবে না। ডাকসু আদায়ের অধিকার, ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। ভোট স্থগিতের খবরে প্রতিবাদ জানায় ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলও। ভোট বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রার্থীরা। আমাদের ডাকসুদের শিক্ষার্থীরা বিজয় হবে ইনশাল্লাহ, এবং যারা আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল, তাদেরকে শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। হলপাড়া থেকে মিছিল বের করে ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানায় ছাত্রদল সমর্থিত প্যানেলও। কমিশন ফাঁক-ফোকর রেখেছে বলেই নির্বাচন বানচালের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, আপনারা এমন একটা নির্বাচন আয়োজন করতে গিয়েছেন যেখানে আপনারা নির্বাচন বন্ধের ফাঁক ফোকর রেখেছেন। ভোট স্থগিতের হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিতের পর মিছিল নিয়ে ফের হলে ফিরে যায় প্রার্থীরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুর ভোটার করার দাবিতে আজও বিক্ষোভ করছে ছাত্রদল। মনোনয়নপত্র জমার সময় বাড়ানো হয়েছে একদিন। অন্যদিকে চতুর্থ দিনের মতো ডাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রাকসু নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ শেষে শুরু হলো জমার কার্যক্রম। তবে অধিকাংশ প্রার্থীর ডোপ টেস্ট করাতে গিয়ে ফলাফল পেতে দেরি হচ্ছে। এজন্য সোমবার কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। বিকেলের মধ্যে ফলাফল পাওয়ার পর মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে জমা কার্যক্রম। এছাড়া মনোনয়ন উত্তোলনের সময় একদিন বৃদ্ধি করেছে রাকসু নির্বাচন কমিশন। আমরা মনোনয়নপত্র দাখিল করতে পারতেছি না, কারণ আমাদের যে ডোপ টেস্টের যে ফলাফল, এটা মনোনয়নপত্রের সাথেই রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। এটা তো অবশ্যই আমরা একটা আশঙ্কা করছি যে আমরা হয়তো সময় মতো মনোনয়ন সাথে ডোপ টেস্টের রিপোর্টটা জমা দিতে পারবো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ছাত্রদল। আগের দিন কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে হামলার তীব্র নিন্দা জানান নেতারা। প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে আমাদের রাকসু নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে, কেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা তুঙ্গে। শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ব্যালট নম্বর জানিয়ে ভোট চাইছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন শিক্ষার্থীদের পাশে থাকবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। সবসময় শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলেছে এরকম কোনো দল, প্রার্থীগুলো সঠিক কাজ করতে পারবে কিনা, এইভাবে আমরা যোগ্য প্রার্থীকে বেছে নেব। ক্যাম্পাসের সৌন্দর্য, পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে যেতে চাই। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম ডাকসু নির্বাচন, আর রাকসুর নির্বাচন হবে 25 সেপ্টেম্বর। হিরণ আহমেদ, সময় সংবাদ। রাতের সময় আরো থাকছে। কক্সবাজারে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। নোয়াখালীতে উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর। হামলা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও চলছে 144 ধারা। থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। মোতায়েন রয়েছে যৌথ বাহিনী।
বন্ধ ক্লাস পরীক্ষা। ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর 21 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে রেলগেট পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। ক্লাস পরীক্ষা স্থগিত থাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আমাদের ভাইদের যারা মেরেছে, যেটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আর কি স্পষ্ট, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শিক্ষার্থীরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, প্রশাসন সেটাকে কোনো না কোনোভাবে এড়িয়ে গেছে। শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রশাসনের নীরব ভূমিকা পালনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিবির সভাপতি। প্রশাসনের দায়িত্বশীলদেরকে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই ক্ষেত্রে এখানকার নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতাটা আমরা চাচ্ছি এবং আমরা আমাদের দাবি যদি মৌলিক কথা যদি বলি, আমাদের যে সকল সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে দ্রুত সময়ের মধ্যে। অন্যদিকে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন স্থানীয়রা। জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা। আমি হাত জোর করে বলছি, আমরা তো বিনা দোষী, আমাদেরকে এরকম অত্যাচার কেন করতেছো তোমরা? আমরা যারা জড়িত না, আমরা যারা নিরীহ মানুষ, আমাদের উপর এই ধরনের হামলা হলো কেন? দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে শনিবার গভীর রাতে সংঘর্ষের পর রোববার ফের সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে আহত হন 4 শতাধিক শিক্ষার্থী। সময় সংবাদ, চট্টগ্রাম। সংঘাতের জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন শিক্ষার্থীরা। হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহার সহ 6 দাবিতে বিক্ষোভ করেছেন তারা। তবে এ বিষয়ে কোনো সাড়া দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্লোগানে উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের এই বিক্ষোভ। নিরাপত্তার কথা ভেবে সোমবার সকাল থেকেই অনেক ছাত্রী হল ছেড়ে গেলেও ছাত্রদের কাউকে যেতে দেখা যায়নি। পরে সকাল 9টার দিকে সবগুলো ছাত্র হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের কেয়ার মার্কেট এলাকায় জড়ো হন তারা। বিশ্ববিদ্যালয়ের সমস্ত হল ভ্যাকেন্ট করার যে নোটিশটা দেওয়া হয়েছিল ওটা প্রত্যাহার করতে হবে। আমরা কখনো কেউ হল ছাড়বো না। বেলা 11:30টায় সংবাদ সম্মেলনে হল ছাড়ার নির্দেশ দুপুর 2টার মধ্যে প্রত্যাহার এবং হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা অব্যাহত রাখা, হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ, ভিসির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ 6 দফা দাবি জানান আন্দোলনকারীরা। আমরা চাই প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব এবং পুরো ভার্সিটি লকডাউনে যাবে। হল বন্ধের ঘোষণার পর ক্যাম্পাসে আইন শৃঙ্খলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ছেলেরা বেশ করে তাদের একটু দাবি আছে যে তারা বোধহয় এটা যেতে চাচ্ছে না এরকম, তো তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, দেখি এটা সিদ্ধান্ত হতে তাড়াতাড়ি আসতে যাবে। রোববার রাতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা। সংঘাতের জেরে রাতেই বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। আর অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী, এমপি সহ 34 জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি। গেল জানুয়ারিতে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত সুধা সদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশন বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটির অস্তিত্ব খুঁজে পায়নি তারা। তবে দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 7 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট সহ বিস্তর দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি করেছে দুদক। নথির তথ্য বলছে সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছে পুতুল। সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নিয়ে
প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার কথা ছিল, বাট তাদের কল্যাণার্থে কোনো অর্থ ব্যয় না করেই এই টাকাটা আত্মসাৎ করা হয়েছে। মামলার এজাহারে বলা হয় আর্ট ব্যবসায়ী সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে বিগত সরকার থেকে অনৈতিক সুবিধা নেয়। এছাড়া প্রায় 1 কোটি টাকার কর্মওকুফের ঘটনায় এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান সহ 15 জনের নাম এসেছে এজাহারে। আর সূচনা ফাউন্ডেশনে পুতুলের সহযোগী হিসেবে থাকা আরও 10 জন সাবেক এমপি মন্ত্রীর নামও উঠেছে মামলায়। সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের 11 জন যারা এখানে এই সূচনা ফাউন্ডেশনে যারা দান করেছেন, এরকম প্রতিষ্ঠান হচ্ছে 8টি, এবং রাজস্ব বিভাগের 16 জন কর্মকর্তা সদস্য রয়েছেন যারা কর অব্যাহতির প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছেন। গেল মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের বাঁকখালী নদীকে দখলমুক্ত করতে 5 দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে উদ্ধার করা হয়েছে 2 একর জমি। বাঁকখালী নদী যার তীর দখল করে নির্মাণ করা হয়েছে একের পর এক স্থাপনা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে কার্যক্রম শুরু করেছে প্রশাসন। সোমবার সকাল 9টায় উচ্ছেদ কার্যক্রম শুরুর কথা থাকলেও কিছুটা দেরি হয়। প্রথমেই কাগজপত্র নিয়ে জমির মালিকরা প্রতিবন্ধকতা তৈরি করলেও বন্ধ করতে পারেনি উচ্ছেদ কার্যক্রম। যৌথ বাহিনীর সহায়তায় বোলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় স্থাপনা। তবে স্থানীয়দের দাবি, হঠাৎ উচ্ছেদ কার্যক্রমে বিপাকে পড়েছেন তারা। কেউ শুনতে পারছি, কেউ শুনতে পারি নাই। আজকে সকালবেলা এগুলি উচ্ছেদ অভিযান চলছে, তাহলে আমার পরিবার পরিজন নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? বাঁকখালী নদী দূষণ ও দখলমুক্ত করতে সরকারকে 4 মাসের সময় বেঁধে দেয় হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার নৌপরিবহন উপদেষ্টা কক্সবাজার এসে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। উচ্ছেদের প্রথম দিনে 2 একর জমি দখলমুক্ত করা হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিএ। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমরা হয়তো 2 একরের মতো জায়গা অবমুক্ত হয়েছে এবং আমরা এটা চলমান থাকবে। প্রশাসন বলছে নদী সম্পূর্ণ দখলমুক্ত করার আগ পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে না, ততক্ষণ এই অভিযানটি আমরা পরিচালনা করা হবে। বিআইডব্লিউটিএ তথ্য মতে বাঁকখালী নদীর তীরে অবৈধ দখলদার রয়েছে 188 জনেরও বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা হয়েছে। ভাঙচুর করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি। সকালে জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম হাসান খানের নেতৃত্বে বিভিন্ন সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময়ে সড়কের পাশে অবৈধভাবে অবস্থান করা বিভিন্ন গাড়ি ডাম্পিং করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে 11টার দিকে জিলা স্কুলের সামনের সড়ক অবরোধ করে গাড়ির মালিক ও চালকরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে। দেশে একই দিনে গ্রাহক পর্যায়ে 5G সেবা চালু করল রবি ও গ্রামীণফোন। দুপুরে রবির 5G সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এর 1.5 ঘন্টা পর ফেসবুক পোস্টে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা চালুর কথা জানায় জিপি। রবি বলছে, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের 7টি সাইটে উচ্চগতির এই সেবা মিলবে। 2018 সালের জুলাইয়ে দেশে প্রথম 5G'র পরীক্ষা চালায় মোবাইল অপারেটর রবি। এরপর উচ্চগতির এই সেবা বাণিজ্যিকভাবে চালু করতে চলে নানা পরীক্ষা নিরীক্ষা। প্রায় 7 বছর পর সোমবার দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে গ্রাহক পর্যায়ে 5G সেবা চালু করে রবি। প্রাথমিকভাবে রাজধানীর তেজগাঁও, মগবাজার, ফকিরাপুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদ, চট্টগ্রামের খুলশী, অসামোর, সিলেটের সাগরদিঘির পাড় সহ 7টি সাইটে মিলবে উচ্চগতির এই সেবা। 5G হ্যান্ডসেট ব্যবহারকারীরা 4G ডাটাতে 5G'র অভিজ্ঞতা নিতে পারবেন। কাস্টমার বুঝতে পারবে না এখানে, সো কাস্টমার যেটা পাবে মাচ মোর স্পিড পাবে, আপনার লেটেন্সি কম থাকবে, আপনার স্ট্রিমিং ক্ষেত্রে আপনার এটা ভালো হবে। বাট এই সাথে 5G সার্ভিসগুলো আসবে, সেগুলো আপনার জন্য এনাবেল করা থাকবে, আপনি সেগুলোও পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় 612 MBps, চট্টগ্রামে 410 MBps এবং সিলেটে সেকেন্ডে 5G গতি ওঠে 548 MBps-এ। শুধু কাগজে কলমে নয়, গ্রাহক যাতে কাঙ্ক্ষিত গতিতে সেবা পায় তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। Robi has a
history of being first. So being first is very important. It's also equally important to do native footprint, not in the urban areas, but it's also equally important to reach out to those who are poor. এদিকে রবির প্রায় 1.5 ঘন্টা পর বিকেল 3:40 ফেসবুক পোস্টে দেশের প্রতিটি বিভাগীয় শহরে গ্রাহক পর্যায়ে 5G সেবা চালুর কথা জানায় গ্রামীণফোন। 5G টেকনোলজি আমরা সবাই জানি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার আবহাওয়ার খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 85, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 61%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86। রাজশাহী বিভাগে বায়ুমান 74, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 64। সিলেট বিভাগে বায়ুর মান 73, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71%। খুলনা বিভাগের বায়ুর মান 122, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 77। বরিশাল বিভাগে বায়ুর মান 64, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 76। রংপুর বিভাগে বায়ুর মান 65, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 64, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 64%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 59 আর সবচেয়ে খারাপ খুলনায় 122। অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি নির্বাচন। নীতিমালা অনুযায়ী গঠন করা হবে 3 সদস্যের নির্বাচন কমিশন। তারাই ঠিক করবেন ভোটের দিনক্ষণ, জানিয়েছেন বিসিবি সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া সিলেটের বোর্ড সভায় বিপিএল এর 12তম আসরের দায়িত্ব 3 বছরের জন্য তুলে দেওয়া হয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি IMG'র হাতে। তবে দল গঠনের পূর্ণ দায়িত্ব থাকবে বিসিবির হাতে। অন্যদিকে বিপিএল এ ফিক্সিং এর অভিযোগে অভিযুক্তদের বিষয়ে 7 তারিখের মধ্যে সিদ্ধান্ত নেবে বোর্ডের গঠিত কমিটি। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের রিপোর্ট। ঢাকার বাইরে বুলবুলের বোর্ডের প্রথম সভা, আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডা। সশরীরে মিটিংয়ে সভাপতি সহ 4 পরিচালক, বাকিরা যোগ দেন ভার্চুয়ালি। দীর্ঘদিন ধরেই আলোচনায় বিসিবি নির্বাচন। সিলেটে এদিন বিসিবিরও প্রথম এজেন্ডায় সেটাই। কবে হবে নির্বাচন, আমিনুল ইসলাম বুলবুলের অধীনে কিভাবেই বা হবে ইলেকশন। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে। এরপর আলোচনায় গেল বিপিএল এর ফিক্সিং তদন্ত। অভিযুক্ত ক্রিকেটারদের বিষয়ে সুপারিশ দিতে গঠিত হয়েছে 4 সদস্যের কমিটি, যাদের ডেডলাইন আগামী 7 সেপ্টেম্বর। 4 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করা হয়েছে, যারা এটা রিভিউ করবে এবং বিসিবির এখন করণীয় কি, এখানে যেই রেকমেন্ডেশন আছে বা যে বিষয়গুলো উঠে এসছে সেই পরিপ্রেক্ষিতে বিসিবির করণীয় কি সেটা বিসিবিকে জানাবে, রিকমেন্ড করবে এই টিমটা। তারপরে তাতে ফুল ফ্লেজড ইনভেস্টিগেশন করতে হবে। রিপোর্ট দেওয়ার শেষ তারিখ হচ্ছে 7 তারিখ। বিপিএল নিয়েও নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। 3 বছরের জন্য আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব পেল আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি IMG। তবে দল বাছাইয়ের দায়িত্ব নিজেদের কাছেই রেখেছে বোর্ড। এছাড়া ভেন্যুর সংখ্যাও বাড়বে বলে জানান ফাহিম। বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটেন্টিং ফার্ম হিসেবে IMG কে অ্যাপ্রুভ করা হয়েছে। আমরা IMG কে দায়িত্ব দিয়েছি, IMG'র সাথে আমরা আলাপ করবো, IMG আমাদের একটা পাথওয়ে দেবে, তারপর আমরা কোথায় এগুলি সব জানতে পারবো। এগুলি আমাদের খুব বেশি সময়ও নেই, এগুলি খুব দ্রুতই এগুলি আমরা সামনে নিয়ে আসবো। তবে আমাদের খুব আশা আছে যে আমরা অন্তত একটা ভেন্যু বাড়ানোর চেষ্টা করব। শুধু তাই নয়, 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টাফেল। এছাড়া দেশি কোচদের মান উন্নয়নে আনা হবে 2 বিশ্বসেরা ব্যাটিং বিশেষজ্ঞ। এ মাসেই তাদের নিয়ে হবে ব্যাটিং প্রোগ্রাম ও লেভেল 3 কোচিং। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। সুষ্ঠু ভোটে সবার সহযোগিতা চান মির্জা ফখরুল। পিআর দাবিতে অনড় জামায়াত। সাজানো ভোট হলে মানবে না জনগণ।
সুন্দর ভোটের প্রত্যয় সিইসির। দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আশা মার্কিন রাষ্ট্রদূতের। ফেব্রুয়ারিতে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, জানালেন আইন উপদেষ্টা। এবং 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। কাল ফের শুনানি। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের। এ ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।